নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। ডেঙ্গি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ। কওমি মাদ্রাসাকে নীতিমালায় আনার ঘোষণা। অনিয়ম পেলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা মন্ত্রীদের। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। অর্থের যোগানদাতাদেরও আসামি করা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদের দিকে যাবে দেশ। শঙ্কা এনসিপি নেতাদের। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ১২৫০। প্রভাব পড়ছে শিশুর মানসিক স্বাস্থ্যেও। অভিভাবকদের বেশি সময় দিয়ে বাড়তি যত্নের পরামর্শ। এবার রাজধানীতে বসবে ২৭টি পশুর হাট। ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। গরু চোরাচালান ঠেকাতে সীমান্তেও থাকবে বিজিবির কড়া নজরদারি। এবং পানিতে তলিয়ে কষ্টের ফসল। হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মণ ধান। ক্ষতিগ্রস্তদের ৩ মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনগণের সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে সচিবালয় থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ৪ দিনের সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে সরকারে প্রতিফলন ঘটে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ, এটি আমি মনে করি। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সবার আগে দেশের স্বার্থ। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং ও ভোগান্তিহীন সেবা নিশ্চিতে দৃশ্যমান মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম নিয়মিত এবং দৃশ্যমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গি মোকাবিলায় জেলা প্রশাসকদের আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভেজাল ওষুধ বিক্রি ও হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধের তাগিদ দিয়েছেন তিনি। কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনতে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিকেলে ডিসি সম্মেলনে কথা বলেন মন্ত্রীরা।
ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি এবং ইটস কামিং ডাউন। স্বাস্থ্য খাতের সমস্যাগুলিকে রিপিট করেছেন, যেমন অ্যাম্বুলেন্সের অভাব, রাতে বিরাতে রুগীরা অ্যাম্বুলেন্স পায় না, ডাক্তার ঠিক মতো থাকে না, লিএনএ ডেপুটেশনে ডাক্তার পায়, অনেক ডিসিরা বলেছেন। যেমন দাখিল, আলেম এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি, আমরা চাই না তারা আলাদা থাকে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। হাম ও হামের উপসর্গে মারা গেছে আরও 10 জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1261 জন। হামের প্রাদুর্ভাবে ঝুঁকি বাড়ছে শিশুদের মানসিক বিকাশে। দেখা দিচ্ছে খিটখিটে মেজাজ আর অতিরিক্ত কান্নার প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সময় দিতে হবে শিশুদের। প্রায় নির্মূল হওয়া হামের তাণ্ডবে বিপর্যস্ত দেশ। 2 মাসের কম সময়ে কেড়ে নিয়েছে প্রায় 300 শিশুর প্রাণ, আক্রান্ত প্রায় 40,000। দীর্ঘদিন জ্বর সহ শিশুর শারীরিক জটিলতার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বাধা পড়ছে সামাজিক বিকাশেও। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকরা জানান, আক্রান্ত হওয়ার পর থেকে পরিবর্তন হতে থাকে স্বাভাবিক আচরণ, দেখা দেয় খিটখিটে মেজাজ, কান্নাকাটির প্রবণতা। যখন অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে তখন ও লাথি ঘুষি মানে পাশে আবার ক্যানেলা দূরে টান মারে। জ্বর কারণে কেয়ার করলে যেত না, বইতো না, খাইতো না, মেজাজ খিটখিট হয়ে গেছে। এখন পর্যন্ত তেমন একটা সুবিধা হয় না। চিকিৎসকরাও বলছেন, আক্রান্ত শিশুদের শারীরিক আচরণে আসছে পরিবর্তন, এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। একটা বাচ্চা মিজেলস আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারটা সে খেতে পারছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা যেমন রোগীর শিশু বাচ্চার উপর যেন মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, প্লাস রোগীর সাথে যারা আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, আর্থিক মানসিক সব দিক দিয়ে আসলে একটা চাপ তৈরি করে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু শিশু নয়, অভিভাবকদের অতিরিক্ত আতঙ্কও প্রভাব ফেলছে শিশুর ওপর। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাচ্চারা খুব বলতে চায়, প্যানিকের মতো আচরণ করে বা ভয় পায়, তাহলে তাদের কথাগুলো শুনুন, কি বলতে চাই, কেন ভয় পাচ্ছে, কোন বিষয়ে মনের মধ্যে কি চলে, সে অনুযায়ী সমাধানের চেষ্টা করুন। কোয়ালিটি টাইমটা খুবই গুরুত্বপূর্ণ শিশুর কথা বোঝার জন্য। আপনি যদি শিশুর সাথে গুরুত্ব সহকারে 5টা মিনিট কথা বলেন, অনেক ইফেক্টিভ। সময় মতো শিশুদের টিকাদান, সচেতনতা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগামী 7 জুনের মধ্যে দাখিল করা হবে প্রতিবেদন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষের দিকে। শুধু ঢাকাতেই 32 জনকে হত্যার তথ্য মিলেছে, তবে প্রকৃত সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় অর্থের যোগানদাতাদেরও আসামি করা হবে বলে জানিয়েছেন তিনি। ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা ও সহিংসতার পর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে খালি করা হয় এলাকা। এ সময় হতাহতের শিকার হন অনেকে। দলবদ্ধভাবে এবং প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় 32 জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে নিহত হলো, চট্টগ্রামে নিহত হলো। এই ঘটনাটাকে আমি অগ্রাধিকার বেসিসে এবং বিশেষ প্রায়োরিটি দিয়ে আমি তদন্ত কাজ শুরু করি। আমি আমার তদন্ত সংস্থাকে আমি বিশেষ নির্দেশনা দিই। প্রায় 90% কাজ, তদন্ত কাজ এটা প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রামের কিছু ইনভেস্টিগেশন আমাদের বাকি আছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। রাজধানীতে দলটিতে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে বক্তারা বলেন, জুলাই সনদ অস্বীকারের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে সরকার।
রোববার সকালে শুরু হয় জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় নাগরিক পার্টির জাতীয় কনভেনশন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। আরেকটা জিনিস যেটা স্পষ্ট হলো, এ সময় এনসিপি নেতারা বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। আপনারা তখন বলতেন গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং এই অনুযায়ী আপনার গণভোটে হা দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে সরকার। 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কী করে এই সরকারকে ওই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে যেটাকে সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না, এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে। আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। একটা জিনিস তাকে বোঝানো হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। উজানের ঢল ও বৃষ্টিতে হাওরে পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। ক্ষতিগ্রস্তদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনও পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছি 10-12 দিনে পড়তেছে, ধান যে ফস্তা আছে ধান তো বোমাই যাইতে পারতেছে না, ধান গেরায় যাইতেছে গা, একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে আজকে যদি তেলের সংকটটা না থাকতো তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলাই কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এ পর্যন্ত 2160 হেক্টরের বোরো ফসল পানির নিচে। চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কিশোরগঞ্জের হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত কাটা হয়েছে 60 ভাগ জমির ধান। এ অবস্থায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। 2 দিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। যেখানে সেখানে হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন পশু আনতে না পারে সেজন্য সতর্ক বিজিবি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধ পরিবহন নিশ্চিত করতে রোববার বৈঠকে বসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
বৈঠক শেষে এবছর কোরবানিযোগ্য পশুর পরিসংখ্যান তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বলেন, কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না, বরং উদ্বৃত্ত থাকতে পারে 22 লাখের বেশি। এ অবস্থায় অবৈধ চোরাচালান ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স দেখাবে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই। আগামী দিনে জিরো হবে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু, ছাগল, মহিষ আছে। এবছর ঢাকায় 27টি সহ সারা দেশে 3600টি পশুর হাট বসবে। নির্বিঘ্নে পশু পরিবহনে সড়ক, মহাসড়ক ও সেতু এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা। চাঁদাবাজি বন্ধে অভিযান চালাচ্ছে সরকার। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে, এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা, এদেশকে চাঁদাবাজ মুক্ত করা। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তে হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে মমতার প্রত্যাবর্তন নাকি ক্ষমতার পালাবদল, জানা যাবে কাল। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 6 মে তার জানাজার পর মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের মসনদে কে বসছে জানা যাবে কাল। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এদিন 294 আসনের মধ্যে 293টির ফল ঘোষণা করা হবে। অনিয়মের অভিযোগ ওঠায় ফলতা বিধানসভায় পুনরায় ভোট হবে 21 মে। প্রথমে ব্যালট, পরে ইভিএম এর ভোট গণনা করা হবে। হাই ভোল্টেজ এই নির্বাচনের ফল প্রকাশ ঘিরে গোটা রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোর ভেতরে বাইরে 3 স্তরের নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া জানের বহর। গত 23 ও 29 এপ্রিল এই 2 দফায় অনুষ্ঠিত নির্বাচনে প্রায় 3,500 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 3,66,00,000 ভোটারের মধ্যে রেকর্ড 93% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু বিধানসভার ফলও প্রকাশ হবে সোমবার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা, যদিও অধিকাংশ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। কোচ সোহেল ইসলামের অধীনে এদিন অনুশীলন করেন জয় ক্রিকেটার। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুলরা। এই সেশন শেষে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিসও করেন তারা। আগের দিন ম্যাচ থাকায় এই দিন বিশ্রামে ছিলেন স্কোয়াডের লিটন, তানজিদ, তামিমরা। 8 মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে ঢাকায় এসেছে পাকিস্তানের কিছু সদস্য। PSL ফাইনালের পর আসবে স্কোয়াডের বাকিরা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। অর্থের যোগানদাতাদেরও আসামি করা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদের দিকে যাবে দেশ। শঙ্কা এনসিপি নেতাদের, রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।